আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। একসময় পহেলা বৈশাখ মানেই ছিল নতুন বছরের নতুন শুরু, শুধু ক্যালেন্ডারে নয়, বাঙালি ব্যবসায়ীদের খাতা কলমেও। হালখাতা একটি প্রথা ও ঐতিহ্য, যেখানে পুরনো বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন সম্পর্কের সূচনা হতো মিষ্টি মুখে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আর প্রযুক্তির উৎকর্ষতায় ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বাঙালির ঐতিহ্যের হালখাতা। তবে এখনও এই প্রথাকে বাঁচিয়ে রেখেছেন অনেকেই। সাদরিনা খন্দকারের রিপোর্ট। পয়লা বৈশাখ নতুন বছরের আগমন। এক সময় পয়লা বৈশাখ মানে বাঙালি ব্যবসায়ীদের কাছে ছিল নতুন বছরের নতুন করে হিসাব শুরুর দিন। হালখাতা নামে পরিচিত এই প্রথা ছিল পুরনো বছরের যাবতীয় হিসেব নিকেশ মিটিয়ে নতুন করে ক্রেতা এবং বিক্রেতার পথ চলার প্রতীক। লাল শালুতে মোড়ানো একটি নতুন খাতা, পুরনো হিসাবের শেষ টান, নতুন বছরের নতুন হিসাব শুরু। এটি শুধু একটি খাতা নয়, ব্যবসায়ী ও ক্রেতার মাঝে সম্পর্ক পুনর্গঠনেরও প্রতীক। যতদিন ব্যবসা থাকবে ততদিন এটা প্রচলিত, এটা থাকবে। আমি আশা করি এটা মানে কি, আমরা করে যাচ্ছি, আমাদের পরবর্তীতে আমাদের জেনারেশন আসবে, ওরা করে যাবে। হালখাতার একটা জোয়ার ছিল, মানুষের একটা উৎসাহ ছিল, সে তুলনায় এখন একটু কম, তবে আছে, এখনো চলে। তবে আধুনিকতার ছোঁয়ায় অনলাইন লেনদেন জনপ্রিয় হতে থাকায় ধীরে ধীরে কমছে হালখাতার গুরুত্ব। তারপরও গুটি কয়েক দোকান এখনও সেই ঐতিহ্য, হালখাতার রেওয়াজ চালু রেখেছে। ইংরেজি মাস হিসাবে করাতে অনেক ক্ষেত্রে যে জৌলুস আগে শতভাগ ছিল সেটি অনেকাংশে কমে গিয়েছে। তারপরও আমরা এটাকে ঐতিহ্য হিসাবে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করছি। নববর্ষের যে খাতাগুলো, হালখাতাগুলো হতো, বর্তমানে একবারেই কমে গেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখানে আপনার একটা ডিজাইন করে কম্পিউটার থেকে ডিজাইন করে এটা অনলাইনে পৌঁছে করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে। এখন আর প্রিন্ট করছে না, মেশিনে ছাপাচ্ছে। সময় বদলাচ্ছে, তাই বদলাচ্ছে রীতিও। কিন্তু পুরনো যতই জীর্ণ হোক না কেন, তাকে নিয়েই তো নতুনের যাত্রা। হালখাতা হয়তো আজ আর ততটা জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু বাঙালির স্মৃতিতে তার জায়গা আজও অমলিন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ। পহেলা বৈশাখকে বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রত্যেককে নিজ নিজ রীতি অনুযায়ী বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়ন ও কারিগরি সহায়তায় রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নির্মাণ করা হচ্ছে সম্প্রীতি ভবন। রোববার সকালে প্রধান উপদেষ্টা বৌদ্ধবিহারে গিয়ে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে রাখা বক্তব্যে সেনাবাহিনী প্রধান আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সম্প্রীতি ভবনের নির্মাণ কাজ শেষ করার আশা প্রকাশ করেন। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এদেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে, পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। উপস্থিত অভ্যাগতদের উদ্দেশ্যে রাখা বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অতি প্রাচীনকাল থেকেই বাংলায় শিক্ষা দীক্ষার প্রসারে বৌদ্ধবিহারগুলো বিশেষ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলায় জন্ম নিয়ে অতীশ দীপঙ্কর সুদূর চীন দেশে বৌদ্ধ ধর্মের প্রসারে কাজ করেছেন বলেও জানান তিনি। শান্তি ও সম্প্রীতির যে বাণী গৌতম বুদ্ধ বলে গেছেন, বর্তমান সরকার তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক।
বিশ্বে শান্তি বিরাজ করুক। বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে ভবন নির্মাণ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সবাই মিলে বাংলাদেশ, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বর্ষবরণ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন উৎসব অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবার প্রথমবারের মতো সরকারি উদ্যোগে চৈত্র সংক্রান্তি উৎসবটি উদযাপন করা হচ্ছে। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ আলাদা 2 দিনের উৎসব নয়, সংক্রান্তির শেষ মুহূর্তে বৈশাখেরও আরম্ভ। তাই এবার 2 দিনের উৎসবকে বাংলার উৎসব 1432 নামে পালনের জন্য সকলকে আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। আয়োজনে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতি স্বৈরাচারের মুখাবয়বে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বৈশাখের প্রস্তুতি পর্ব পরিদর্শনে গিয়ে তিনি এমন প্রতিক্রিয়া জানান। ফ্যাসিবাদী কায়দায় শিল্পীদের তৈরি মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছে জানিয়ে রিজভী আহমেদ আরও জানান, আনন্দ শোভাযাত্রার নামটি আমদানিকৃত সংস্কৃতি না, এটি বাংলার ঐতিহ্য। এ সময় তিনি সংস্কার প্রসঙ্গে বলেন, এটি চলমান প্রক্রিয়া, সংস্কারের জন্য গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের শিল্প খাতে ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম 31.50 থেকে বাড়িয়ে 42 টাকা করা হয়েছে। নতুন শিল্পের পাশাপাশি যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে প্রতি ইউনিট 40 টাকা দরে বিল দিতে হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 26 ফেব্রুয়ারি বিইআরসিতে গণশুনানিতে পেট্রোবাংলা দাবি করে দাম না বাড়লে বছরে প্রায় 16,000 কোটি টাকা লোকসান হবে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ব্যবসায়ীদের সংগঠন। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে। এতে করে ইসরায়েল ছাড়া বাকি দেশে ভ্রমণ করার পূর্বের শর্ত ফিরে আসলো পাসপোর্টে। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এই চিঠিতে পূর্বের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেয়া হয়নি। গণতন্ত্রের বিপরীতে হাঁটছে অন্তর্বর্তীকালের সরকার। নির্বাচন নিয়ে তৈরি করছে ধোঁয়াশা। জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণঅভ্যুত্থান এই সরকারকে বৈধতা দিয়েছে। সম্প্রতি এক উপদেষ্টার এমন মন্তব্যের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সরকারের বিকল্প জন আকাঙ্ক্ষা ক্ষমতা দীর্ঘায়িত করবে, এমন আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা শহীদ হয়নি। এই সরকার যে অনির্বাচিত তা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনে গণতন্ত্র ও ভোটাধিকারের যে স্বপ্ন জনতা দেখেছিল সেটিকে অস্বীকার করা হচ্ছে। প্রধান উপদেষ্টা নির্বাচন ভিন্ন দুটি তারিখ আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নিচ্ছে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। তাহলে দেশে ইলেকশন কমিশন আছে কেন? যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণঅভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন।
মডেল অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেওয়া ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মেঘনা আলমের বাবার করা রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। গত ১০ এপ্রিল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে রাখার আদেশ দেয় আদালত। আদেশে উল্লেখ করা হয় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই আটকাদেশ দেওয়া হয়েছে। পরে মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এদিকে মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে ও পুলিশি তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, অনেক চিহ্নিত সন্ত্রাসী জেল থেকে বেরিয়ে এসেছে, তবে তাদের জামিন সুগভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত। রোকনউদ্দিনের রিপোর্ট। সদ্য বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের প্রেক্ষিতে গেল বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল মেঘনা আলমকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আর বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করলে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিন কারাগারে আটক রাখার আদেশ দেন আদালত। এ বিষয়ে আলোচনা সমালোচনা নিয়ে রোববার সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, বিশেষ ক্ষমতা আইন বাতিলে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কী আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করব না, বা কোনো কারণে ওই বাজারটা সংকুচিত হয় নাকি এটাকে আমি চিন্তা করব না, একটু সামগ্রিকতা দেখে সিদ্ধান্ত নিই। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ৭,১৮৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল ৫ আগস্টের পর জামিনের চিহ্নিত সন্ত্রাসীদের কারাগার থেকে বেরিয়ে আসা নিয়ে। সন্ত্রাসীদের জামিনের 4টা জিনিস ঘটেছে। এটা হচ্ছে আগের আমলে জামিন পাওয়া লোকরা আপনার বেল বন্ডে বের হয়ে গেছে, অনেক কিছু অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে। এই জামিনগুলো আবার আপিলের ডিভিশনে বেশ কিছু সংখ্যক বাতিল হয়েছে, নিম্ন আদালত থেকে কিছু কিছু জামিন হয়েছে। শোনার পর আমরা আবার এটা হাইকোর্ট ডিভিশনে আপিল করার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে বের হওয়া ব্যক্তিদেরকে গ্রেফতার করা যায়নি, অধিকাংশ ক্ষেত্রেই গ্রেফতার করা গেছে। আপনাদের সাথে আমি একমত, চিহ্নিত সন্ত্রাসীদের ক্ষেত্রে আপনার জামিন দেওয়ার প্রশ্নটি আমাদের আরেকটু সুগভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত। এছাড়া হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরির বিষয় পর্যালোচনা করতে অন্তর্বর্তী সরকার গঠিত টাস্ক ফোর্সের প্রথম বৈঠক ছিল রোববার, যার প্রধান আইন উপদেষ্টাই। বৈঠকে চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে গতি আনা ও ব্যাংকের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 মিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। তো এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে, আমরা যেটা জানেছি যে বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেবের যে একটা রিপোর্ট ছিল, একটা ভালো রিপোর্ট ছিল, সেই রিপোর্টের পর্যালোচনাটা শুনেছি এবং আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে ডক্টর কামাল হোসেনের ল ফার্মের কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া হবে বলেও জানান আসিফ নজরুল। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশকে 1000 শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। এই হাসপাতালটি রংপুরে স্থাপিত হবে। চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীন উপহার হিসেবে এই হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছে চীন সরকার। তিনি জানান, রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা সেবা নিতে পারবেন। আহতদের পুনর্বাসনে চীন সরকার এটি সহায়তা হিসেবে দিচ্ছে।
মাগুরায় আলোচিত আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হলো। চার্জশিটে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছেন। সদর থানার ওসি মোহাম্মদ আয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলার অভিযুক্ত ৪ আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিকেলে চার্জশিট দাখিল করা হয়। এতে নিহত আসিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়দা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যেই ডিএনএ টেস্টে প্রধান অভিযুক্ত হিটু শেখের সম্পৃক্ততা মিলেছে। বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু আসিয়া গত ৫ই মার্চ মাগুরা শহরের নিজনান্দুলিয়া গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরে ১৩ই মার্চ রাজধানী সিএমএইচে তার মৃত্যু হয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীকে খালাস দিয়েছে আদালত। রোববার ঢাকার বিশেষ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায়ে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে এ মামলায় কোনো অভিযোগ প্রমাণ হয়নি। তিনি সম্পদ বিবরণী দাখিল করেছেন, আর তার অবৈধ সম্পদ যদি থাকে সেটা অবরুদ্ধ করতে হতো, সেটাও করা হয়নি। সুতরাং এই মামলা থেকে তাকে খালাস দেওয়া হলো। ২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় দুদকের তখনকার কর্মকর্তা রহিমা এই মামলা করেন। ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিলেও সাক্ষ্য গ্রহণ শুরু হয় ৫ বছর পর ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত এ রায় দেন। চট্টগ্রামের পহেলা বৈশাখ উদযাপন পরিষদের ডিসি হিলের মঞ্চ ভাঙচুর করেছে একদল যুবক। প্রতিবাদে পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল করেছেন আয়োজকরা। প্রধান সমন্বয়ক সুচরিত দাস খোকন জানান, প্রতি বছরের মতো ডিসি হিলে এবার ৪৭তম নববর্ষ উদযাপনের আয়োজন করে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। সন্ধ্যায় একদল যুবক অতর্কিতে সেখানে গিয়ে অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করে চলে যায়। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা জানায়, হামলাকারী সবাইকে ধরতে অভিযান চলছে। উৎসব হোক সবার, এই স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা। দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে মেলায় থাকছে হস্ত ও কারুশিল্প এবং খাবার সহ ৩০টিরও বেশি স্টল। টিকিট ছাড়াই বিনামূল্যে প্রবেশ করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে র্যাফেল ড্র সহ নানা আয়োজন। মেলার মিডিয়া পার্টনার এনটিভি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বাঙালির ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে মিশে আছে বাংলা নববর্ষ। প্রতি বছর পহেলা বৈশাখ এলেই বর্ষবরণ উদযাপনে মেতে ওঠে পুরো দেশ। সার্বজনীন এই উৎসবকে রাঙিয়ে তুলতে রাজধানীর ৫ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও আয়োজন করেছে বৈশাখী মেলা। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনব্যাপী এই মেলায় থাকছে হস্ত ও কারুশিল্প এবং খাবার সহ মোট ৩১টি স্টল। এদিন মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। সাথে ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি, ক্ষুদ্র ও মাঝারি ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী এবং সঙ্গীতশিল্পী মেহেরিন। So I'm very happy to celebrate it with you here in Dhaka and in the hotel for the first time. হোটেল কর্তৃপক্ষ জানায়, মেলাকে বর্ণিল করে তুলতে থাকছে নানা আয়োজন। আমরা এখানে বায়োস্কোপ, ফরচুন টেলার, তারপরে মেহেদি এবং ফেস পেন্টিংয়ের ব্যবস্থা আছে এবং বৈশাখী গান, আমাদের যারা হোটেল অ্যান্ডলিস্টের শিল্পী আছেন তারা এসে এখানে বৈশাখী গান গাবেন। এমন আয়োজনে আসতে পেরে খুশি দর্শনার্থীরাও। পয়লা বৈশাখ কি সবকিছু আনন্দ একটু আলাদাভাবে, এরকম উৎসাহ, এরকম প্রোগ্রাম সবসময় হোক, এইটাই। স্টলগুলো দেখলাম, ভালোই লাগলো এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। বাচ্চাদের এই ট্রেডিশনগুলো খুব এখনকার যুগে অনেক জানার দরকার, সো এটা দেখার জন্যই অ্যাকচুয়ালি আসা। একদম গ্রামের ঐতিহ্য সেটাও আছে, আবার জামদানি আছে, সব কিছু, উই হ্যাভ এভরিথিং হিয়ার। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানাতে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে চৈত্র সংক্রান্তি উৎসব। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করতে সন্ধ্যা থেকে ভিড় জমে রবীন্দ্র সরোবরে। পুরনো গ্লানি মুছে নতুনকে স্বাগত জানাতে গেয়ে ওঠেন শিল্পীরা। পাশাপাশি ছিল পিঠাপুলি ও গ্রামের বিভিন্ন উৎসব। চৈত্র সংক্রান্তি ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছিল গানের আসর। পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে বাঙালি মিলিত হবে পহেলা বৈশাখের সর্বজনীন উৎসবে, এমনটাই প্রত্যাশা উৎসবে আসা মানুষদের। নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে রঙিন ছিল সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাস। রোববার দিনভর ব্যতিক্রমী আয়োজনের এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে ছিল ই কমার্স বিষয়ক সেমিনার ও ই বিজনেসে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধশতাধিক স্টল। দিনভর ব্যবসায়িক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে আনন্দ, হাসি, গানে মেতে ওঠেন শিক্ষক ও শিক্ষার্থীরা। উৎসবের স্টলগুলোতে ই বিজনেসে জড়িত শিক্ষার্থীরা তাদের পণ্যের পসরা সাজান। বিশ্ববিদ্যালয় ই বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত উৎসবের মিডিয়া পার্টনার এনটিভি। 21 টেলিভিশন যারা দখল করেছিল প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে 21 টেলিভিশন ভবনে ইটিভির 25 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে নতুন অনুষ্ঠানের সাথে পুরনো অনুষ্ঠানগুলো ফিরিয়ে আনার কার্যক্রম চলছে চ্যানেলটিতে বলেও জানান আব্দুস সালাম। বাংলা নববর্ষ আর ইটিভির জন্মদিন মিলে এক জমকালো উৎসবের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও 14 এপ্রিল দিনব্যাপী কারওয়ান বাজারের পেট্রো বাংলার সামনে মেলা, কনসার্ট সহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য টিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম। আমি প্রায় 3 বছর জেলে ছিলাম, যে কিভাবে এখানে সমস্ত ধ্বংস করা হয়েছে, এই সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল আমাদের সব বিক্রি করা হয়েছে। গত 10 বছরের অডিট টিম, স্পেশাল অডিট টিম বসিয়েছি, ক্ষতি নিরূপণ করে কি হলো এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার মুক্তির খবরে সকাল থেকে স্বজন ও শত শত নেতাকর্মী অবস্থান নেন জেলা কারাগারের সামনে। সকালে জাকির খান কারাগার থেকে মুক্ত হলে জেল গেটে ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয় এবং নেতাকর্মীরা তাকে নিয়ে পুরো শহরে শোডাউন দেন। এ সময় জাকির খানকে কাছে পেয়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেন। জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মণ্ডল বলেন, তার বিরুদ্ধে 33টি মামলা ছিল, এর মধ্যে 32টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। 2022 সালের 3 সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতিতে বাংলাদেশিদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে জানিয়ে অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসের পরিকল্পনা তৈরি সহ আইনগত প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী মঈন চৌধুরী। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন স্বচ্ছতা নিশ্চিতের কারণে অবৈধ অভিবাসীদের প্রতি কঠোর হচ্ছেন, তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে। শিক্ষা অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া বাংলাদেশি নাগরিকদের আইন মেনে নেবারও এবং চলারও পরামর্শ দেন অ্যাটর্নি মঈন চৌধুরী। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্রের ভিসা ও বসবাসের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আতঙ্কিত না হয়ে সঠিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের শিক্ষা অর্জনে সুযোগ তৈরি সহ স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী। 7 মাস পেরিয়ে গেলেও গুমের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ বলে মন্তব্য করেছেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম।
বিকেলে রাজধানীর বনানী খেলার মাঠে চৈত্র সংক্রান্তি উপলক্ষে গুম হওয়া পরিবারগুলোর স্বজনদের নিয়ে অনুষ্ঠিত ঘুড়ি উৎসবে এ কথা বলেন তিনি। বলেন, গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে বর্তমান সরকারের আরও উদ্যোগ নেওয়া দরকার। এছাড়াও এদের পেছনে আরও যারা ছিল তাদের মুখোশ উন্মোচন করতে হবে। ঘুড়ি উৎসবে এ সময় বাদ্যযন্ত্রের তালে গানের আড্ডা, ঘুড়ি ওড়ানো ও ঘুড়ির সুতো কাটাকাটি খেলায় মেতে ওঠে শিশু থেকে সবাই। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দিতেই মূলত চৈত্র সংক্রান্তির এই আয়োজন। বিশ্বের সব দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন একসাথে হবে তখন হয়তো এই চরম মানবাধিকার লঙ্ঘন গাজায়, ফিলিস্তিনে নির্বিচারে যে গণহত্যা চলছে হয়তো সেই হত্যা রোধ করা যাবে। আজকের চৈত্রের যে ঘুড়িটা আমরা উড়িয়েছি এইটাই এই সংহতিতে এবং মুক্ত বাতাসে ঘুড়িটা যেন সেই স্বাধীনতার ডাক দেয় যেখানে গাজার ফিলিস্তিনের সব শিশু সেই অন্যায়ের বিচার পায়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।